ডক্টর, একজন সাধারণ মানুষের স্কিন কেয়ারের জন্য সকাল থেকে উঠে কি করা উচিত? গুড কোয়েশ্চেন সাদি। অ্যাকচুয়ালি হয় কি, এখন কি আমাদের সকাল হয় না? এখন আমাদের সকাল হয় না বলতে, বিকজ অফ আমরা লেটে ঘুমাই, রাইট? তা কথা এই জন্যই হচ্ছে যে একটা ইংলিশে প্রবাদ আছে যে আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। তাহলে সে কারণে কি করতে হবে, আমাদেরকে আর্লি আমাদেরকে ঘুমাতে হবে, ঠিক আছে? যদি আমরা আর্লি রাত্রেবেলা শুতে যাই, ইনশাআল্লাহ ঘুমাই, তখন সকালে উঠে যেটা আমার প্রথম দরকার যেটা হচ্ছে গ্র্যাটিটিউড, যেটা আল্লাহ শুকর আদায় করা, যেটা এখন পুরা ইউটিউবে যেটা এখন কি বলবো ভাইরাল ওয়ার্ডস, ট্রেন্ডিং ওয়ার্ডস ইজ গ্র্যাটিটিউড। তো গ্র্যাটিটিউড মানেই হচ্ছে যে আল্লাহ শুক্রিয়া আদায় করা, যেটা তো আমরা উঠলাম। তারপরে আমাদের স্ট্রেচিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে আমাদের স্ট্রেচ আমরা বডি করলাম। তারপর তুমি ওয়াশরুমে তোমার ওয়াশরুমে গেলা, তারপর যেটা তোমার প্রথমেই হচ্ছে আমাদের ঝাপটা দিয়ে দেওয়া পানি, ঠিক আছে? যে ঝাপটা দিয়ে একটা পানি দেওয়া হয় না মুখে, হালকা করে মুছতে পারবো না, না না, ওইটা ঝাপটা দেওয়ার মানেটা হচ্ছে ওয়েকিং আপ হবে তোমার স্কিনটা। সকাল সকাল যদি তোমার একটা যে এক্স্যাক্টলি যে একটা টায়ার্ডনেস যে থাকে সকালে উঠে ঘুম তোমার পুরা হয়ে যাওয়ার পর ওই ঝাপটাটা দিলে যে অলসতা যেটাকে বলে, এটা যেমন আমরা অ্যাজ এ মুসলিম উই আর বিলিভ ইন যে আমরা ফজরের নামাজ যখন পড়ি, অজুর আগেও তুমি যদি এভাবে ঝাপটা দাও তাহলে কি হবে, তোমার সব ক্লান্তি হয়ে যাবে। প্লাস এটাতে দেখো শুধু তোমার সেটা হবে না, তোমার স্কিনেরও একটা উপকার হবে। কি হবে, ওয়েকিং আপ হবে, তোমার মনে হবে জাগ্রত একটা মানে স্কিন হবে। তো সেটা ঝাপটা দেওয়ার পরে তারপর তুমি অনেকেই আছে যারা ধরো অয়েলি স্কিন যাদের, হ্যাঁ, তারা অনেক সময় তুমি অয়েলি স্কিন, তো অনেকেই হয় যে ওরা 1 ঘন্টা পরে মুখ ধোয়া বা যে সকালের যে একটা যে কি বলে অয়েল থাকে, হ্যাঁ, যে আমাদের যে ন্যাচারাল অয়েল সেবাসিয়াস গ্ল্যান্ড থেকে যেটা প্রডিউস হয়, ওটা কিন্তু আমাদের জন্য অনেক ভালো, হ্যাঁ, অনেক সময় অনেক ভালো। তাহলে সেটা যদি তুমি অনেকে আছে 1 ঘন্টা পরে ফেস ব্রাশ করার পরে শুধু পানি দিয়ে ঝাপটা দিয়ে ধুয়ে আসে, 1 ঘন্টা পরে তারা ফেস ওয়াশ ইউজ করে। তো এখন যেটা তুমি ফেস ওয়াশ ইউজ করলা, যেটা এর আগে আমি একটা ভিডিও বানিয়েছি, তুমি যদি আমাকে ফলো করো তাহলে অবশ্যই দেখবা, হ্যাঁ অবশ্যই ফলো করবা যে টাইপ কেন ইম্পর্টেন্ট, স্কিনের টাইপ জানা। স্কিনের টাইপ হচ্ছে মানে ধরো অয়েলি, ড্রাই অ্যান্ড কম্বিনেশন। এটা আমি অলরেডি ভিডিও বানিয়েছি, ওখানে গিয়ে দেখতে পারো। এবং ওইটার কেন জানা দরকার, বিকজ ওই অনুযায়ী তুমি তোমাকে ট্রিট করবা, তোমার প্রোডাক্ট চুজটা হবে সেরকম। এখন কারো যদি পিম্পলস থাকে সাপোজ, হ্যাঁ, তখন সেটা একরকমের ফেস ওয়াশ ইউজ করতে হবে। সেটা হচ্ছে ধরো স্যালিসাইলিক অ্যাসিড হতে পারে, আর হচ্ছে বেনজয়েল পারঅক্সাইড, হ্যাঁ, যেটা নন কমিডোজেনিক যেটা হয়, ওইটা তোমার ইউজ করতে হবে, হ্যাঁ, যেটা হার্শ না, সে ধরনের তোমাকে ফেস ওয়াশ ইউজ করতে হবে। তারপর তুমি একটা ভালো সেরাম ইউজ করলা, ঠিক আছে? এমন না তুমি ছেলে বলে, আমি আবারও বলতেছি, তোমার যেমন স্কিন, তোমার শরীর যেমন ইম্পর্টেন্ট, মেয়ে এখানে কিন্তু কোনো জেন্ডার না যে স্কিন কেয়ারের জন্য, ম্যান অ্যান্ড ওমেন বোথ আর সেম। তুমিও স্কিন আছে তোমাকেও রোদ ফেস করতে হয়, তোমাকেও ময়লা, ডার্ট, ধুলাবালি করতে হয়, এভরিথিং, রাইট? তাহলে আমাদের বিকজ উই আর বোথ আর হিউম্যান বিং, হ্যাঁ, হয়তো তোমার একটু মোটা পাতলা হতে পারে, সেটা মহিলাদের ক্ষেত্রে অনেকের মোটা স্কিন হয়। তো এই জন্যই তোমাকে সেটা সুন্দরভাবে যেটা হচ্ছে যে 3টা স্টেপস, বেশি না। একটা হচ্ছে কি, তোমার ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে তুমি মুখ ধোলা, তারপর তুমি একটা ভালো সিরাম ইউজ করলা, বা ওইটাও তুমি স্কিপ করতে পারো, আর্লি ইন দ্য মর্নিং, শুরু থেকেই হবে। আর্লি ইন দ্য মর্নিং তোমার যদি ধরো কোনো পিগমেন্টেশন থাকলো বা তোমার একটু ব্রাইটেন আপ করার ইচ্ছা, তাহলে তুমি সিরাম ইউজ করলা, হ্যাঁ, তারপরে তুমি লক করলা ময়শ্চারাইজার দিয়ে, ঠিক আছে? তা অনেকেই অলস যারা ভাইয়ারা আমার, তো ওরা যদি সিরাম স্কিপ করে তাও সমস্যা নেই, কিন্তু ফেস ওয়াশ, ময়শ্চারাইজার প্লাস হচ্ছে গিয়ে দিনের বেলায় ইজ মোস্ট ম্যান্ডেটরি, ইনডোর আর আউটডোর ডাজন্ট ম্যাটার। একটা ব্রড স্পেকট্রাম যেটা SPF মানে সানস্ক্রিন তোমাকে ব্যবহার করতে হবে, অবশ্যই সেটা 30+ হতে হবে, হ্যাঁ, সানস্ক্রিন যেটা, ওইটা তোমার জন্য ম্যান্ডেটরি। এইটাই যদি তুমি সকালে শুরু করো। আর হচ্ছে গিয়ে ওয়াক করতে যাওয়া,
ঠিক আছে, গ্রিনারির সামনে যাওয়া, এটার উপরও আমার একটা ভিডিও আছে যে আমি সকালে যদি তুমি গ্রিনারির কাছে যাও তোমার কি কি ইম্পর্টেন্ট হবে। আমি আজকে এই ভিডিওতে বলবো না, তুমি গিয়ে আমার ভিডিওটা দেখবা। অবশ্যই মাস্ট বি। তাহলে হচ্ছে দিনটা শুরু করবো হচ্ছে আমরা প্রথমে মুখটা ধুবো, আল্লাহর শুকরিয়া আদা করবো, বা যে ধর্মে আছে শুকরিয়া আদা করে আমরা তারপর হচ্ছে মুখটা অনেক জোরে ধোয়ার ট্রাই করবো, হ্যাঁ পানি ঝাপটা আর কি, যেন সব ক্লান্তিটা দূর হয়ে যায়। এন্ড দেন যাটা 1 ঘন্টা পরেও সাবান ইউজ করতে পারো, কারণ যে সকালে যে প্রোডিউস যে অয়েল হয় আমাদের সেবাসিয়াস গ্ল্যান্ড দিয়ে, হ্যাঁ ওইটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। ওটা রাখার ট্রাই করবে, 1 ঘন্টা পরে তুমি ফেস ওয়াশ করলে। আর তোমার যদি তাড়াহুড়া থাকে জবের জন্য আচ্ছা, তারপর হচ্ছে মুখ ধুলাম, ময়শ্চারাইজার ইউজ করলাম, হ্যাঁ আর সানস্ক্রিন অবশ্যই, যেটা আমি সেরাম একটা স্টেপ বললাম, আগে আমি বাসা থেকে বের হতে পারবো। এক্স্যাক্টলি। আর যদি শেভিং করো, হ্যাঁ অনেকে হচ্ছে ডেইলি শেভ করতে হয়, হ্যাঁ অনেকে ধরো যারা ডেইলি শেভ করে তারা এমনি দৌড়ায়, মানে কোনো কিছুই না, অনেকে জব এইটা ইরিটেটিং এর কিছু না, ওইটাই তোমার ময়শ্চারাইজার। বরঞ্চ আমি প্রেফার করি না অ্যালকোহল ইউজ করা, অনেকে যেটা আছে যে করে, হ্যাঁ ওই যে আফটার শেভ আই ডোন্ট থিংক সো। এটা না হলেও যেটা এখন অনেক জেন্টল অনেক কিছুই বাজারে পাওয়া যায়, ওইটা তোমার ইউজ করলা আর বের হয়ে গেল যারা শেভিং করলো এরকম। আচ্ছা, ময়শ্চারাইজিং ইজ এনাফ। এটা তো হচ্ছে স্টার্টিংটা। হ্যাঁ হ্যাঁ। এরপর মিডল অফ দ্য ডে কি করব? মিডল অফ দ্য ডে যদি তোমার আউটডোর থাকে, তুমি যদি সারাক্ষণই আউটডোরে কাজ করতেছো, তাহলে তোমাকে এভরি 2 আওয়ার্স তোমাকে সানস্ক্রিন রিপিট করতে হবে, এভরি 2 আওয়ার্স। এটা কি স্কিনে কোনো সমস্যা হবে? না না, কেন সমস্যা হবে? এটা তো স্কিনকে বাঁচানোর জন্য। আরেকটা কথা যেটা আমি এখানে ভুলে গেছি বলতে, যে সকালে কিন্তু মানে ধরো যে আমার এটা তো একটা ভিডিও আছে যে আমাদের কতটুক ইম্পর্টেন্ট যে সূর্যের রে আমাদের শরীরে নেওয়া, কেন সেটা সানলাইট, এটা কেন, বিকজ আমাদের যে ভাইটামিনটা যে তোমার প্রডিউস করবে ইনসাইড, সেটা যদি আমরা না সরাসরি নেই, সান এক্সপোজার না করি, সেটাও আমাদের শরীরের জন্য ভালো না। ভাইটামিন ডি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাও কিন্তু ভিডিও তোমাকে অবশ্যই দেখতে হবে। এটা যে একটা ভাইটামিন ডি ইজ এনিমি, এটাও আমার একটা ভিডিও আছে, তুমি ওটাতে গিয়ে দেখো। তো এটা আমাদেরকে স্মার্টলি ইউজ করতে হবে। সান রেটা, সকালের রেটা আমাদের শরীরের জন্য বেটার, 9টার পর্যন্ত। আচ্ছা, ওইটা যদি তুমি 15 মিনিট নিজেকে এক্সপোজ করো, ইটস ভেরি গুড ফর ইউর হেলথ। বাট স্মার্টলি, ওই দুপুরের রোদ এগুলা তোমাকে অ্যাভয়েড করতে হবে। আর তোমার যদি আউটডোর কাজ থাকে, যেহেতু তুমি শুটিং করো, আউটডোর যদি থাকে তোমার এভরি 2 আওয়ার্স, এখন ওই যে অনেকগুলা মেকআপের উপরেও লাগানো যায়, ঠিক আছে, স্টিক পাওয়া যায়, ওকে, অনেক সুন্দর ভালো। এখন তো মানে এমন সানস্ক্রিন, যেমন আগে তো চিপ 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 করতো, এই ভয়েই আমি সানস্ক্রিন ইউজ করতাম না যখন নতুন আসছে। আগে তো সানের সও জানতাম না হোয়াট ইজ দ্যাট। তারপর যখন আমি শুরু করি, তখন আমি এটার জন্য লাগাইতাম না, চিপচিপ করে দেখে। তো তারপরে দেখা যায় যখন এখন কত ধরনের সানস্ক্রিন, আফটার মেকআপের উপরে ইউজ করতে পারো, ডাজন্ট ম্যাটার। তো ওরকম একটা স্টিক তোমার হাতে রাখতে হবে যেটা ইজি টু ওয়্যার। তুমি একটা স্টিকের মতো পাওয়া যায় সানস্ক্রিন, ওটা যদি আউটডোর থাকো ম্যান্ডেটরি তোমাকে এভরি 2 আওয়ার্স তোমাকে ওটা ইউজ করতে হবে যদি স্কিনকে ভালো রাখতে চাও। এটা তো হচ্ছে সারাদিনে 2 ঘন্টা পর করলাম। এরপর কাজ শেষে আমরা সন্ধ্যায় অনেকে ফিরি, অনেকে রাতে 9টা বাজে ফিরি। আসার পর কাজটা কি সবচেয়ে প্রথম স্কিনের জন্য? স্কিনের জন্য সবচেয়ে প্রথম কাজ হচ্ছে ডাবল ক্লিনজিং। এটাতেও আমি ভিডিও করেছি, আমি বলেছি ডাবল ক্লিনজিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডাবল ক্লিনজিং হলো কি, না না না, তোমাকে যেমন ধরো তোমার যদি মেকআপ থাকে, যেহেতু তুমি শুটিং করো, রাইট, তোমার একটা ব্লাম জাতীয় মেকআপ ক্লিনজিং থাকে না, তোমার ওই ক্লিনজার প্রথমে ইউজ করে তোমাকে মেকআপটা উঠায় পানি দিয়ে ধুয়ে নিতে হবে, বাম যেটাকে বলে, বামও আছে, বা যেটা তুমি তোমাকে নরমালি সত্যি কথা বলে আমাদের এখানে আমার শুটিং এর পর আমাদের একটা লোশন দিয়ে দেয়, তারপর হ্যাঁ লোশন দিয়েও যদি তুমি ওটাও ঠিক আছে, হ্যাঁ পরে হ্যাঁ, তা এটাকেই ডাবল ক্লিনজিং। বা অনেক সময় তুমি মেকআপে যদি নাও থাকো, তুমি যদি বাসায়ও থাকো, তুমি ঘামছো বাসায়, তুমি জিম করলেও ঘামছো, তো তোমার ডাবল ক্লিনজিং রাত্রে একবেলা করা ইটস ম্যান্ডেটরি। তুমি 2 বার ফেস ওয়াশ দিয়ে মুখ ধুইলা, সেটা কোনো ব্যাপার না, সাবান 2 বার তোমাকে মুখ ধুইতে হবে, তারপরে তুমি নোপ, তারপরে হচ্ছে গিয়ে তোমাকে সেম রুটিন, তুমি আবার একটা সেরাম ইউজ করলা, ঠিক আছে। আর যাদের ধরো ট্রিটমেন্ট অনুযায়ী তোমার স্কিনের উপর ডিপেন্ড করে, তুমি যদি ট্রিটমেন্ট নাও, সাপোজ তুমি এখন পিম্পলসের কি বলে ট্রিটমেন্টের উপরে আসো, তাহলে ওর সময় আর অ্যান্টি এজিং, যেহেতু আফটার 20 আমাদের এটার ব্যাপারেও আমার ভিডিও আছে, আমি অলরেডি বলেছি সবাইকে যে আমাদের অনেক সময় দেখা যায় যে আফটার 20
আফটার 20 years আমরা আমাদের কোলাজেন লেভেল কমতে থাকে। এটাও আমি বলেছি আমার ভিডিওগুলোতে, কোলাজেন একটা প্রোটিন, এবং এই প্রোটিনটা যখন আমাদের আস্তে আস্তে কমতে থাকে, তখন যেহেতু তোমার স্কিনে প্রোটিন থাকবে না, তখন তোমাকে এটাকে শক্ত রাখবে কীভাবে, স্ট্রেথে তো দিতে পারবে না। তো সেটা আস্তে আস্তে যখন এটা আমাদের যেটা আমাদের আল্লাহর সৃষ্টিকর্তাই আমাদেরকে এরকম করেছে, আস্তে আস্তে কমে যায়। তো সেটার জন্য তোমার এই যে বুস্ট জাতীয় জিনিস, যেটাকে কোলাজেনকে বুস্ট করে, সেটা ধরনের জাতীয় জিনিস তোমাকে ইউজ করে, সেটা হচ্ছে একটা রেটিনল। এবং রেটিনলের ব্যাপারে আমার একটা ভিডিও আছে, বানিয়েছি আমি অলরেডি, কিন্তু ওইটা এখনো যায়নি আমার অনলাইনে, সেটা আসবে। এবং সেটাতে আমার বলা আছে যে অনেকেই আছে যে রেটিনল ব্যবহার করতে ভয় পায়, কিন্তু এটা ভয় পাওয়ার মতো কিছু নাই। যার রেজিমেন্টে 20 বছরের পরে যদি রেটিনল নাই, তার জীবনে অনেক বড় একটা জিনিস থেকে সে মানে ব্যবহার সে পাচ্ছে না, মানে সেটার যেটা ফল যে কি, সেটা লুজার আমি বলতে পারি এই সেন্সে। তাহলে হচ্ছে আমরা সকালটা পেয়েছি, কিভাবে স্টার্ট করব? তারপর অবশ্যই ময়শ্চারাইজার রাতে, হ্যাঁ ময়শ্চারাইজার তোমাকে সব স্কিন ব্যারিয়ার, আমার বেস্ট ফ্রেন্ড বানাইতে হবে। হ্যাঁ, ময়শ্চারাইজার তোমার ব্যারিয়ার, সবকিছুকে লক করে, স্কিন ব্যারিয়ার বলে না, সবকিছু দিয়ে ওই যে ঢাকনা দেওয়া যেটাকে বলে, ওটা হলো ময়শ্চারাইজার। তাহলে হচ্ছে সকালটা শুরু করব পেলাম মিডল অফ দ্য ডে, এবং রাতে অবশ্যই দুইবার আর কি মুখটা ধুয়ে ভালো করে ধুয়ে ময়শ্চারাইজার ইউজ করে, সিরাম দিয়ে ময়শ্চারাইজার ইউজ করে ঘুমিয়ে পড়লাম বলে। এক্স্যাক্টলি। আচ্ছা, এটা তো হচ্ছে একদিনের একটা আমরা রুটিনটা পেলাম। আমার আপনার প্রতি আরেকটা কোশ্চেন হচ্ছে, আরেকটা কথা তোমার আরেকটা কোশ্চেন যাওয়ার আগে, যে তোমার যে অয়েলি স্কিন, হ্যাঁ ওইটার জন্য আমি একটা টিপস দিতে চাই। তোমার অয়েলি স্কিনে তোমাকে অয়েল ফ্রি জাতীয় অলওয়েজ ময়শ্চারাইজার ইউজ করতে হবে, মানে যেমন হ্যাঁ অয়েল ফ্রি, আমি মাগনাতে পেয়ে যাচ্ছি। এক্স্যাক্টলি। তো তোমার ওইটা হচ্ছে কি হাইলোরিক অ্যাসিডে তুমি যেতে পারো, অ্যালোভেরার দিকে যেতে পারো, বা গ্লিসারিনের দিকে। সরি আমি তোমাকে ইন্টারাপ্ট করলাম, আমি এটা ভুলে গেছিলাম তোমাকে এই টিপসটা দেওয়ার জন্য। এখন আমার কোশ্চেন হচ্ছে খুবই সিম্পল কোশ্চেন, আমি একটা দিন সারাদিন কি করব 24 ঘন্টা মোটামুটি বুঝতে পেরেছি। আর যেহেতু বাংলাদেশের হচ্ছে ওয়েদার চেঞ্জ হয়, নামে তো 6টা সিজন, কিন্তু দেখা যাচ্ছে একটা হচ্ছে বৃষ্টিকাল, সারা মাস বৃষ্টি, এখন এমন হচ্ছে বৃষ্টি, আবার হচ্ছে শীতকাল আর গ্রীষ্মকাল মানে গরম, এই তিনটাই কিন্তু দেখি, মাঝামাঝি স্প্রিং খুব কম দেখি। তো এখন এই তিনটা ওয়েদারে বা তিনটা আবহাওয়ায় আমরা কি ধরনের স্কিন রুটিন রাখবো? ভেরি গুড কোয়েশ্চেন। এটাতে হয় আমাদের যে ওয়েদারটা যেরকম, হ্যাঁ শীতকালে তো ধরো ওরকম আহামরি কোনো শীত পড়ে না, পড়ে কি আমাদের ঢাকা না, এক্স্যাক্টলি, যে আমাদের কানাডার মতো ওয়েদার এরকম চেঞ্জ হয় না, রাইট? যেহেতু আমাদের দেশে ওরকম শীত পড়ে না, তারপরও ধরো আমরা বরঞ্চ এখানে আমার মনে হয় যে গ্রীষ্মকালের যেটা ওইটা বেশি ইম্পর্টেন্ট রাদার দেন আদার্স সিজন। ঠিক আছে, গ্রীষ্মকালে হয় যে তোমার সবকিছু, যেমন তুমি তো অবশ্যই তোমাকে এই তিনটা জিনিস ছাড়া তো কোনো কাজ, মানে ময়শ্চারাইজার, ফেস ওয়াশ, ময়শ্চারাইজার, আর হচ্ছে গিয়ে তোমার কি বলে সানস্ক্রিন, এই তিনটা জিনিসটা তুমি কোনো বাদ দেওয়া যাবে না স্কিনের জন্য, এটা খাদ্য। কিন্তু আমার কথা হচ্ছে যেমন ওই সময়টা ওয়েদারটা হচ্ছে ড্রাই, গ্রীষ্মকালে, রাইট? এটা যখন বৃষ্টির দিন চলে আসবে তখন কি আমার ওগুলো চেঞ্জ করতে হবে? হ্যাঁ, ওইটাই আমি বলছি তোমাকে, যে আমাদের এই বাংলাদেশের ওয়েদার অনুযায়ী আমাদের চেঞ্জ করার মতো আহামরি কিছু নেই। শুধু যদি তুমি এখান থেকে ধরো ইউকেতে গেলা, ফ্লাই করলা, বা এখান থেকে তুমি ধরো কানাডায় গেলা, আমেরিকায় গেলা, তখন তোমার রেজিমেন্টের মধ্যে যে ওইটাতে চেঞ্জ করার তোমার দরকার আছে। কিন্তু তুমি যদি বাংলাদেশের মধ্যেই কোথাও আসা যাওয়া করতেছো, তোমার ট্রিমেন্ডাস কোনো চেঞ্জিং এর কোনো দরকার নেই। শুধু হ্যাঁ মানে পানি তো তোমাকে সবসময় বেশি খেতে হবে যদি তুমি স্কিন ভালো চাও। আর স্কিনটা কিন্তু অলওয়েজ রিমেম্বার ইনসাইড আউট। তোমার যদি ভিতর ভালো না থাকে তাহলে তুমি উপরে যতই প্লাস্টিক সার্জারি করো সেটা দিয়ে কোনো লাভ হবে না। তো সেই জন্য আমাদের ইনটেকটা ভালো হইতে হবে, ঠিক আছে? আর যেটা আমি বলছিলাম গ্রীষ্মকালে যেটা ইম্পর্টেন্ট, ওইটাতে হবে তোমার কম মেকআপ ইউজ করা, লেয়ার্স কম দেওয়া, বুঝছো তুমি আমার ব্যাপারটা? আমাদের যে বাংলাদেশের সিজন অনুযায়ী লেয়ার্স কম, তারপরে তোমার এইগুলো যদি কম থাকে তাহলে আমার মনে হয় স্কিনটা ভালো থাকবে। আর এমনিও আমি কিন্তু মেকআপ করাটা আমি একদম মানে আমার পছন্দ না। আমাদের মানে আমি ফাউন্ডেশন, সত্যি কথা, আমার যদি তুমি মেকআপ কিনে দেখো আমার কোনো ফাউন্ডেশন নেই। আচ্ছা, আপনি তো ডক্টরের পাশাপাশি একজন মেকআপ আর্টিস্ট, মানে আপনি এটা নিয়েও পড়াশোনা করেছেন বাইরে, এক্স্যাক্টলি বাইরে। হ্যাঁ, ওইটার একটা স্টোরি বলেন, আপনি কি কি শিখলেন? অ্যাকচুয়ালি মেকআপ জিনিসটা কি? আমি তো মানে আমরা তো হচ্ছে অ্যাক্টিং করি, আমাদের মেকআপ দিয়ে দিচ্ছে, এবং দেখেন আমার কথার মধ্যে অনেক কিছু কোয়েশ্চেন চলে আসবে। আমাকে যে ব্রাশ দিয়ে মেকআপটা করে দিল মেকআপ আর্টিস্ট, উনি ওইটা দিয়েই
আমার পাশে যারা সহশিল্পী মানে কো-আর্টিস্ট তাকে শেয়ারিং আর কি ব্রাশটা, রাইট? শেয়ারিং ইজ কেয়ারিং বাংলাদেশ। এবং উনি গতকালকেও কিন্তু এই ব্রাশ দিয়ে আরেকজনকে মেকআপ করে আসছে। সো এইটার দ্বারাও কি আমরা মানে অবশ্যই মানে আমি কি মানে সত্যি কথা যেটা, এটা তো অবশ্যই করা উচিত না, কারণ কার স্কিনে। আর দেখো না, ওই যে কথা আছে, এখন এটা যদি আমি বলতে চাই অনেক কথা হয়ে যাবে। আমরা সবকিছু কিন্তু ওয়েস্টার্নের যেগুলো দরকার নেই সেগুলা কালচার নিয়ে আসছি, যেগুলো দরকার নেই আমাদের, আর যেগুলো দরকার সেগুলো কিন্তু আমরা অ্যাডাপ্ট করি না। তো এইটা হলো আমাদের সবচেয়ে বড় ভুল অ্যাজ এ বাংলাদেশে আমি মনে করি। আচ্ছা, এখন আসি তোমার এই কিয়ার ব্যাপারে। হ্যাঁ, অবশ্যই আমি ইংল্যান্ডে পড়াশোনা করেছি। যখন আমি এখান থেকে যাই, এটা পড়াশোনা করাটা উদ্দেশ্য ছিল এটা আমার নিজের জন্য। আমার অনেক শখ ছিল যে মেকআপ সম্পর্কে জানার, এবং আমি কোনো প্রফেশনালিজম করার জন্য কিন্তু আমি মেকআপ, হ্যাঁ আমি কিন্তু এটা 16 বছর আগে করেছি, ঠিক আছে? এবং এটা আমি তখন কি আপনি ডক্টর ছিলেন? হ্যাঁ, আমি তো ডক্টর হয়ে গেছি, আমি তখন 10 বছর অলরেডি প্র্যাকটিস করে গেছি। তো এটা কি ওটার সাথে রিলেটেড ছিল? আমি একজন স্কিন ডক্টর, অবশ্যই দরকার মেকআপের বিষয়টা আরো ভালো। তখন আমি ডার্মাটোলজিস্ট ছিলাম না, কিন্তু অ্যাজ এ জেনারেল ফিজিশিয়ান আমি এখান থেকে গিয়েছিলাম। তো তখন আমার একটা শখ ছিল মেকআপ সম্পর্কে। তখন আমি ইউনিভার্সিটি অফ লন্ডন, যেটা একটা কলেজ, ওখান থেকে আমি করেছি যেটা মেকআপের। তখন আমি যা যা শিখেছি, যেমন ধরো যে এখন যেগুলো বলে, হ্যাঁ, যেমন প্রাইমার ইউজ করা, আই প্রাইমার, ফেস প্রাইমার, তারপরে ময়শ্চারাইজিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেমন আগে আমি যখন এখানে মেকআপ করতাম, আমরা কেউ নিজেকে স্কিন প্র্যাপই করতাম না, যখন আমি আগেকার কথা বলছি। এখন মেকআপের আগে স্কিন প্র্যাপটা হচ্ছে ইম্পর্টেন্ট। এইগুলো আমি তখন শিখেছি 16 বছর আগে, ঠিক আছে? হ্যাঁ, তখন আপডেট ছিল অবভিয়াসলি, যেহেতু ওটা ইংল্যান্ড। অবভিয়াসলি আমি যখন ওখানে প্রাইমার টাইমার, তারপরে হাইলাইটার, ইলুমিনেটর, এগুলো না আমি জানতো না, বুঝছো? যখন আমি, কারণ তখন আমি আমার সিস্টারের সাথে কথা বলতাম, আর আমিও তো জানতাম। তখন তো বাংলাদেশে ইন্টারনেটও 2009 এর কথা বলতেছি আমি, তখন অত ইন্টারনেটও ছিল না যে মানুষ এগুলো ইনফরমেশন জানবে, ঠিক আছে? তখন আমার এগুলো শেখা, এবং এটা অবশ্যই একটা আর্ট, রাইট? মেকআপ আমি আমার নিজের জন্য শিখেছিলাম, এবং আমি জানি কিভাবে, এই জন্য আমার খুব ন্যাচারাল মেকআপ আমার আসে, বুঝছো? যেহেতু আমি তখনও খুব লাইট, ওরা তো ওই যে ইংলিশদের যেরকম ব্রাইডাল মেকআপ করে, ওগুলো আমার শেখা। আর আমি নিজেও মেকআপ করা বেশি পছন্দ করি না, আমার ফাউন্ডেশন তো একদমই পছন্দ না। আমাকে কনসিলার এই জন্যই দিতে হয় যেহেতু আমার চোখের নিচ ডার্ক সার্কেলে পড়ে। এটা তো হবেই সবার। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা ওয়েদারে বেশি একটা ইমপ্যাক্ট করছে না বলে আপনি বলছেন যে 12 মাস এক ধরনের মোটামুটি আমরা ফলো করতে পারি। একটা ময়শ্চারাইজার ইউজ করছি আমি, এটা 12 মাস ইউজ করতে পারবো, হয়তো কম বেশি করে, এক্স্যাক্টলি। কারণ আমাদের দেশে এরকম চেঞ্জ করার কিছু নাই। বুঝতে পেরেছি। আচ্ছা, আমার আরো কিছু কোয়েশ্চেনস আছে আপনার প্রতি। সেটা হচ্ছে, ধরেন খাবারের দিকে আমরা কি করবো? আমরা তো অনেক জাঙ্ক ফুড এখন অনেক খাই, রেস্টুরেন্টে খাচ্ছি, তো খাবার রুটিনটা কি হওয়া উচিত? অবশ্যই ফ্রাইজ জাতীয় জিনিস তোমাকে বাদ দিতে হবে জীবন থেকে, যদি তুমি একটা ভালো স্কিন চাও, ঠিক আছে? ওইটা যেমন যে না, সেটাই, ওইটা যেমন ধরো যে ইন্ডিয়ান নায়িকা বা হলিউড বা হোয়াট এভার, বলিউড, ডালিউড, হোয়াট এভার, ওরা যে নিজেকে মেনটেন করে, তুমি কি মনে করো এত সোজা? তুমি তো এই ফিল্ডে কাজ করো, হ্যাঁ, ওরা লাইফে অনেক স্যাক্রিফাইস করে, নিজের খাবারকে স্যাক্রিফাইস করে। সবচেয়ে প্রথম তোমাকে স্কিন ভালো রাখতে হলে তোমাকে সুগার লাইফ থেকে কাট করতে হবে একটা এজে গিয়ে, বা লেস করতে হবে। যেমন ধরো অনেকে 20 বছরের পরে যারা লেস করতে পারে, কিন্তু আফটার 30 একদম কাট। হ্যাঁ, তারপরে আবার লবণ কমাইতে হবে লাইফে। অ্যান্টি ইনফ্লামেটরি যেটা একটা ইফেক্ট, মানে যে ইনফ্লামেটরি ইফেক্টটা যেটা হয় আমাদের। তা আজকেও আমি একটা ভিডিও বানিয়েছি এটা লিম্ফ্যাটিক ড্রেনেজের উপরে। লবণ নাই, চিনি নাই, খাবো না, লবণ কম খা। মানে আমি বলি যে অনেকেই আছে আমাদের বাংলাদেশে এক্সট্রা লবণ নিয়ে খায় না, এক্সট্রা লবণ নিয়ে খাওয়া এটা তো একদমই না। এটার উপর আমার একটা ভিডিও আছে। তো আমি অলরেডি মোটামুটি আমি চেষ্টা করেছি অনেকেই মোটামুটি সব কাভারেজ করা, ইনফরমেশন দেওয়ার। তো আসলে এগুলোই কিন্তু বেসিক। মানুষ মনে করে যে আমি অনেক কঠিন কিছু বলতেছি, না, এটা কিন্তু বেসিক। মানে হ্যাঁ, তুমি চিনি আস্তে আস্তে কমাও, সুগার কি বেশি খাওয়া, তো তুমি সুগার বেশি খেলে কি হয়, তুমি ডাল হয়ে যাবা, তোমার ব্রেন ডাল হয়ে যাবে। এটা কিন্তু এক প্রকার নেশা, যেটা যারা ওই যে ফ্যান্সিডিল যেটা চিনি, হ্যাঁ, চিনি কিন্তু একটা ধরনের নেশার মতোই, ঠিক আছে? আবার চিনির অল্টারনেটিভ অনেক কিছু পাওয়া যায়। যদি ধরো অনেকেই সুগার খেতে মানে পারতেছে না, ফাইট করতেছে লাইফে, তাহলে স্টিভিয়া খান, যেটার মানে অপোজিট যেগুলা, ওইগুলা তুমি করতে পারো। আচ্ছা, আমি কিছু এখানে লিখে রাখছিলাম কোশ্চেন করার জন্য। হ্যাঁ, অবশ্যই, গো হেড। Are you satisfied with my answers? আমি তো অনেক কিছু শিখতে পারলাম ভাই, আমি কিভাবে বুঝাবো? আচ্ছা, এরপর হচ্ছে ধরো আমি ট্রাভেল করতেছি, আমরা অনেকে ট্রাভেলিং করি, কেউ কাজের জন্য, কেউ ঘোরার জন্য। ধরেন এই মুহূর্তে উনি শুট করতেছে আমাদের ভিডিও,
উনিও তো হতে পারে কালকে কক্সবাজার শুটিং করতে যাবে, হতে পারে লাইটম্যান, ভিডিও ম্যান, আর্টিস্ট, কেউ হতে পারে, ডক্টর হতে পারে। ট্রাভেলিং এর সময় আমরা কি করবো স্কিনের জন্য? ওই সেম ওয়ে, ওয়েদার তো কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, কিন্তু খাবার দাবারের তো অবশ্যই তোমার ট্রাভেলিং এ ঘুমের ঘাটতি হবে, তারপর ট্রাভেলিং এর মধ্যে পানি কম খাওয়া হবে, হ্যাঁ, তারপরে তোমার ফুডে প্রবলেম হবে। সমুদ্র পাড়ে দাঁড়ায় গেলেই কালো হয়ে যাবে, কি হবে তখন? কিছু না, ওটাও দরকার লাইফে, ওইটাও দরকার। হ্যাঁ, ওইটাও দরকার, বিকজ আমি শুনছি আমার আব্বা সবসময় বলতো, আমার আব্বু, যে ইয়াতে কি বলে, সমুদ্রের পানিতে গোসল করলে মানুষের সব রোগ বালাই চলে যায় আর জাদুটোনাও শেষ হয়ে যায়। আর অনেক মুরব্বীরা যেটা আগে যেই কথা বলে, আমি ওটা কিন্তু খুবই বিশ্বাস করি, যে ওনারা যা আগে কথাগুলো বলতো, ওনারা অনেক এক্সপিরিয়েন্স, এবং ওনারা যা বলতো আসলেও সত্য। এরপর হচ্ছে যেটা অনেক লেজিট কোয়েশ্চেন, সেটা হচ্ছে অনেকে সারাক্ষণ এয়ার কন্ডিশনের ভিতরে থাকি আমরা, রাইট? এর মধ্যে আপনার কাজিন, আমার কাজিন একজন হামজা আরুন, হাই হামজা। তো ও হচ্ছে সারাক্ষণ এয়ার কন্ডিশনের ভিতরে থাকে, হামজা, ওর অভ্যাস। এইটা কি তার খুব খারাপ একটা দিক? তার কি, আপনি যেমন বললেন সকালে বের হওয়া উচিত, নেচারে এখানে যাওয়া উচিত, এইটা কি স্কিনে একটা সময় প্রবলেম করে? সারাক্ষণ যারা এসিতে বসে আছে, বের হচ্ছে না। আমি তো হামজারে দেখা হলে হামজারে একটা বাড়ি দিতে হবে, বুঝছো, বেতের বাড়ি। এটা অবশ্য ওর দোষ না, এটা সবই ইয়াং জেনারেশন এরকম, মানে বরঞ্চ আমি নিজেও এরকম হয়ে যাচ্ছি ঢাকা সিটি। সত্যি কথা, যেটা আমি যেহেতু 16 বছর ধরে বাইরে থাকি, বেশি আসা যাওয়া আমার, তা আমার কিন্তু অনেক গ্রিনারি, তারপর ধরো আউটডোর, এগুলো, অথচ শীতের দেশ কিন্তু আমরা অনেক আউট গোয়িং, রাইট? মুখে এরকম আমাদের এনভায়রনমেন্ট, আমাদের ওয়েদার এরকম। তো এখানে আসলে বের হওয়ারও কোনো রাস্তা আমার কাছে আমার মনে হয় না, সেটা তৈরি করে দেবো। কিন্তু ও যেটা, মানে যেই এয়ার কন্ডিশনের মধ্যে থাকতেছে, তার সবচেয়ে বড়, তুমি স্কিনের কথা তো বাদই দাও, মানুষের সবচেয়ে ইম্পর্টেন্ট কি? তার মেন্টাল হেলথ। তুমি যদি মেন্টালি হেলদি না থাকো, তো তুমি স্কিন হেলদি কি করবা? আগে তো তোমার মস্তিষ্ক সুস্থ হইতে হবে। এটা যদি সুস্থ থাকে, উপর থেকে তো তারপরে নিচে আসে, রাইট? তো এইটা যদি ঠিক না থাকে, তো তোমার স্কিন অন্য কিছু দিয়ে তুমি কি করবা? সবচেয়ে বড় ক্ষতি তুমি তোমার এয়ার কন্ডিশনের মধ্যে করতেছো, যেটা মেজর। এগুলো তো আমি মাইনারই বললাম, যে ময়শ্চারাইজার ইউজ করতে হবে, রুক্ষতা, এগুলা আমার জন্য কোনো মাইনে রাখে না। যখনই তুমি মস্তিষ্কই তোমার ঠিক নাই, তাহলে ওগুলা দিয়ে তুমি করবা কি? ঠিক, তার মানে হচ্ছে আমাদের বের হইতে হবে একটা প্রপার টাইমের জন্য হইলো। ওই যে আমার ভিডিও দেখো, গ্রিনারি, ওই গ্রিনারি ভিডিওটা, ঠিক আছে? তাহলে হচ্ছে লাস্টলি আমরা ভিডিও এখানে শেষ করব। শুধু এতটুকু বলে দেন, ডুজ এন্ড ডোন্টস, কোনটা আমরা করব আর কোনটা করব না, কিসের ক্ষেত্রে, আমাদের লাইফে, স্কিনের জন্য হোক বা এভাবে হেলদি থাকার জন্য কি করা উচিত ফর আ হেলদি লাইফ, কোনটা করব, এটা বলবেন। তিনটা পয়েন্ট বলেন, এটা করো না তোমরা। করতে তো অনেক কিছুই উচিত, কিন্তু যেটা একদম না করাই না, সেটা হলো চেষ্টা করা যে ডুজের মধ্যে নাম্বার 1, সেটা হচ্ছে আর্লি ঘুমাইতে যাওয়া। স্লিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইয়োর মেন্টাল হেলথ, ফর ইয়োর ফিজিক্যাল, ফর ইয়োর স্কিন, এভরিথিং, ঠিক আছে? সবচেয়ে প্রথম হচ্ছে আমাদের চেষ্টা করা যে আমরা আর্লি বেডে যাব। আর ডুজের মধ্যে তোমার যেটা, আমাদের অবশ্যই গ্রিনারির কাছে যাওয়া উচিত সবারই, মানে সকালে আর্লি, ওই যে স্বাভাবিক, তুমি যদি সকালে তুমি ঘুম থেকে তাড়াতাড়ি ঘুমাও রাত্রে, তো সকালে তুমি আর্লি উঠবা, উঠেই তোমাকে ওই সময় নষ্ট, ওই স্ক্রোলিং, এটা বাদ দিয়ে তোমাকে ওইটাকে রেখে মনে করো ওটা নাই, নেচারের সাথে ফ্রেন্ডশিপ করতে হবে, যেটা হলো ম্যান্ডেটরি। ডুজ। আর হচ্ছে এইটা মানে লাইফস্টাইল, যেটা, এটা তুমি যদি আস্তে আস্তে যদি তুমি চেঞ্জ করো, এই দুইটা জিনিস, তোমার কিন্তু লাইফের অনেক কিছু শুধরায় যাবে, চেঞ্জ হয়ে যাবে। এটা যদি তুমি করো, তারপরে অবশ্যই যখন তুমি বাইরে যাবা, তখনই ওখানে এক্সারসাইজ হবে, তোমার হাঁটবা, ওটাও একটা এক্সারসাইজ, রাইট? কথা হবে, দেখা হবে, সোশ্যালিজম হবে, রাইট? ওইটা তুমি করলা। আর যেটা ডুজ, যেটা করা, সেটা তো অনেক কিছু, কিন্তু একটা যদি আমি লাস্ট বাট নট লিস্ট হচ্ছে কি, খাবার হেলদি বলা মানে এটা না যে তুমি কিটো ডায়েটে আসো, বা তুমি কি বলে স্যালাডে আসো, নট লাইক দ্যাট। ইউ নিড এভরিথিং, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ঠিক আছে? তো ওটাকে পোর্শন কমাইতে হবে। ওকে, মানে কার্বোহাইড্রেটটাকে কম খেতে, এমন না যে ও আচ্ছা আমি তো রুটি খাইলে ভাত খেলে মোটা হয়ে যাবো, না, মানে খাইতে সবই খাইতে পারবা, ওটা পোর্শন কমাইতে হবে। এই যে আমার
এবার যেটা করব না সেটা বলি, অ্যাভয়েড করব কি আমরা? অ্যাভয়েড আমার সবচেয়ে বড় নেগেটিভিটি। ওকে, প্যারা মনে করো, নেগেটিভিটি যদি তুমি অ্যাভয়েড করো, তোমার কাছে যদি তোমার একটা নেগেটিভ পারসনও থাকে, আই জাস্ট হেট দোজ নেগেটিভিটি। আমি সহ্যই করতে পারি না। আমি খুব ইরিটেট ফিল করি। হ্যাঁ, ওইটা থেকে তুমি যদি বাঁচো তাহলে কি হবে, তোমার মেন্টাল হেলথ ভালো থাকবে, তুমি তোমার খাইতে ভালো, তোমার গাট খাবা যখন ভালো, গাট ভালো থাকবে, খাইতে ইচ্ছা করবে, অটোমেটিকলি তোমার স্কিন গ্লো করবে। তো বুঝছো নেগেটিভিটি কত খারাপ, সেটা অ্যাজ এ মানুষ হোক, হোয়াট এভার ইটস এ এনভায়রনমেন্ট, ইটস এ ওয়ার্ক এনভায়রনমেন্ট। আমি মনে করি কেউ যদি নেগেটিভ ওয়ার্ক এনভায়রনমেন্টে কাজ করতেছে, জাহান্নামে যাক পয়সা, জাহান্নামে যাক সব কিছু, জান বাঁচলে বাপের নাম, ঠিক আছে? সবারকে ওই চাকরিও ছেড়ে দেওয়া উচিত। নাম্বার 2 ডোন্টের মধ্যে যে কোনো কিছু নেশা। আপনি বলতেছিলেন চিনি একটা নেশা? হ্যাঁ, নেশা জাতীয় যে কোনো, যেটা তোমার যেটাই নেশা, হ্যাঁ, যে কোনো নেশা হোক, ওইটা আমার মনে হয় অনেক বেশি বিরিয়ানি খায়, মানে হ্যাঁ সবকিছু, নট অনলি নেশা বলতে কিন্তু এমন না যে সিগারেট খাওয়া বা নেশা, অনেক বিরিয়ানি খাওয়া এটাও নেশা, অনেক রুটি খাওয়া এটাও নেশা। মানে নেশা মানে কোনো কিছুতে প্রেমে পড়া যাবে না। ওকে, নেগেটিভিটি রাখবো না, কোনো কিছুর প্রতি বেশি সেটা তোমার গার্লফ্রেন্ড হোক, তোমার ওয়াইফ হোক, মানে তোমাকে ওন স্পেসে থাকতে হবে, সোজা কথা। লাস্ট কি একদম এটা না করলে বেটার আমাদের জন্য? অন্যের উপর নির্ভর থাকা, মানে তোমার খুশি তোমার নিজের মধ্যে খোঁজা, নট আদার্স। নাইস। তাহলে হচ্ছে এগুলো তো কাজে, আপনি যেগুলো বললেন এই তিনটা তুমি বুঝছো, আসবে, সব ফেসে আসবে, তুমি বুঝছো, স্ক্রিন গ্লো করবে। তুমি যদি এই তিনটা জিনিস যদি তুমি লাইফে ঠিক করতে পারো, তোমার আর কিছু লাগবে না। আমি কারোর উপর ডিপেন্ডেন্ট না, আমি তো এমনি খুশি। হ্যাঁ, মানে তুমি হলো কি মানুষের মধ্যে খোঁজা যাবে না। আপনি কিন্তু একটা মেডিসিনের যাবতীয় কিছু বলেন না, এটা খুব ভালো লাগছে আমার। থ্যাংক ইউ সো মাচ। এটা যদি এখন পছন্দ করে আমাদের মানুষজন যে হ্যাঁ আসলে তো এটা থ্যাংক ইউ সো মাচ। এবং এটাই দেখো, মানুষের এই যে ডায়াবেটিস বলো, হাইপারটেনশন বলো, বা যে কোনো রোগী, সব কিন্তু স্ট্রেস থেকে হয়। আর আমি যে তোমাকে তিনটা কথা বললামই, এগুলো থেকেই তুমি স্ট্রেস রিলিফ থাকতে পারবে। এইটা মানুষের ডাক্তারের কাছে আসতেই হবে না, তুমি যদি তোমার লাইফ রুটিনটা ভালো থাকে। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক সময় নিলাম আপনার, ডক্টরের সাথে কথা বললে তো টাকা লাগে না। তুমি আসছো, আমাকে সময় দিছো, এটা আমার জন্য অনেক অনেক বড় ব্যাপার। এবং তুমি মানে এত, সত্যি আমি সবাইকে বলতেছি, এত একটা মানে আমি আমার মতো করে, সত্যি আমি কিন্তু এরকম অনেক, আমি নিজের প্রশংসা নিজে করছি না, কিন্তু আমি অনেক হাম্বল পারসন, ঠিক আছে? মানে আমি ইজ ভেরি হাম্বল, মানে আমি অনেক কাইন্ড। আমি মানে কেউ যদি আমার জন্য একটু নেমে আসে, আমি তার জন্য 10 কদম যাবো, এরকম। আমি আমার মতো যদি কাউকে পাইছি, 10 কদম দূরে ক্যানাডা চলে যাবে না, আমি যদি আমার মতো কাউকে পাইছি, তো আমার কাছে মনে হচ্ছে সাদি ইজ মাই প্রতিচ্ছবি, অনেস্টলি, মানে অ্যাজ এ লাইক বিহেভিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার চেয়েও বেশি, কারণ আমার চেয়েও বেশি, মানে আমি মনে করি যে এরকম মানুষ নাই। আমার হাজবেন্ডকেও আমি অবশ্যই তোমাকে পরিচয় করাবো, যে মানে আমার বাচ্চাদেরও ওরা খুশি হবে। ওরা আমার প্রতি খুব রাগ হয় যে আম্মু তুমি ইজ ভেরি নাইস, আম্মু ইউ লার্ন টু সে নো, বুঝছো? ও আমাকে সবসময়, আমার বাচ্চারা আমাকে এটা বলে। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ, আপনার সাথে খুব ভালো লাগলো। নোমান ভাই থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ নোমান, অনেক কষ্ট করে, ও সবসময় আমার ট্যান্ট্রাম সহ্য করে, জানো, সবসময়। আমি এর আগেও ইয়াতেও বলছি, আমার ট্যান্ট্রাম সে সবসময় সহ্য করে। এখন আমি চাই আপনি এখানে সবাইকে বলেন, কারোর যদি কোনো কোশ্চেনস থাকে রিগার্ডিং স্কিন টোন বা স্কিন ব্যাপার নিয়ে, কমেন্ট করলে আপনি দেন। অবশ্যই অবশ্যই, আপনারা যে কারোরই যে কোনো সমস্যা নিয়ে এনি টাইম আমাকে কল করতে পারেন, ইনশাল্লাহ আমি অ্যাভেলেবল। আমার নাম্বার আপনাদের স্ক্রিনে চলে আসবে, এই নাম্বারে আপনার যে কোনো স্কিনের প্রবলেম, আমি সাথে সাথেই, বা একটু দেরি বা একটু লেট হতে পারে, কিন্তু আমি অবশ্যই আপনাদেরকে অনেক ইনশাল্লাহ একটা ভালো সলিউশন দিব, যতটুকু আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছে, ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ।